শুনলে তো বিশ্বাসই করতে পারবে না বস। ওই এনভেলপটাকে যখন আমি ভালো করে পরীক্ষা করলাম তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট তো পাইনি, কিন্তু ওই এনভেলপ থেকে আমি ডিএনএর জন্য স্যাম্পল পেয়ে গেছি। যে ওই চিঠিটা পাঠিয়েছে সে মনে হয় মুখ দিয়ে থুতুর সাহায্যে ওটাকে সেঁটে দিয়েছে। আর এইভাবে ওই এনভেলপ থেকে আমি স্যালাইভা স্যাম্পল পেয়ে গেছি, যার থেকে ডিএনএ টেস্ট করতে পারবো। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্টিং এতে তো 4 থেকে 6 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আর আমি 5 দিনের জন্য যাচ্ছি দিল্লি এক কনফারেন্সে। কিন্তু তার আগে আমি কিছু প্রাইমারি টেস্ট করিয়ে নিয়েছি। তো স্যার আপনি এই টেস্ট থেকে কি পেলেন? এই টেস্ট থেকে আমি জানতে পেরেছি যে এটা যার ডিএনএ হোক না কেন তার ডিএনএ সুধীর বাবুর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। কি? তার মানে এই যে তার মানে হচ্ছে এইটা যে এই চিঠিটা পাঠিয়েছে সেটা সুধীর বাবুর কোনো রক্তের সম্পর্কের লোক। তার মানে সুধীরেরই নিজের কেউ সুধীরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কে কে হতে পারে? স্যার, অদিতির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো মরা অবস্থায় জন্মেছিল। হ্যাঁ, আর রইল বাকি সুধীর বাবুর 2 ছেলে নীল আর রিতেশ। ওরা দুজন আবার সুধীর বাবু আর অদিতির গোপন রহস্যটা জেনে ফেলেনি তো? হতে পারে তার জন্যই ব্ল্যাকমেল করছিলেন, বাচ্চাগুলোর পোশাক পাঠিয়ে। আচ্ছা স্যার, ওই যে বাচ্চাদের পোশাক পেয়েছিলাম ওগুলো কি সত্যি পুরনো নাকি ময়লা টয়লা করে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে? আমি ওগুলোকে স্পেশালাইজড ল্যাবে পাঠিয়ে দিয়েছি চেক করার জন্য, তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা, পুরবি সুধীর বাবুর ছেলের ব্যাপারে কি জানতে পেরেছো? কি করতো? স্যার 1 বছর আগে সুধীর বাবু নিজের কোম্পানিতে নিজের ছেলেদেরকেই বোর্ড মেম্বার বানিয়েছিলেন, আর তারপর থেকেই কোম্পানি লসে যেতে শুরু করলো। ওরা কোম্পানির টাকা নিয়ে নিজেরাই নয়ছয় করতো, দামি দামি গাড়ি, প্রচুর শখ মেটাতো, সবকিছু করতো শুধু কাজ বাদ দিয়ে। কিন্তু স্যার সুধীরবাবু তার ছেলেদের খুব ভালোবাসতেন, দুজনের জন্য আলাদা আলাদা বাংলো। আচ্ছা, এটা নয় তো যে ওদের দুজনের মধ্যেই কেউ ওই এনভেলপটা লেটার বক্সে ফেলেছিল? কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই ব্ল্যাকমেলিং কেন? আরে ভাই, টাকার জন্য। কোম্পানি ডুবে যাচ্ছিল। কারেক্ট। কোম্পানি কাঙাল হওয়ার আগে যা কিছু গুছিয়ে নিতে পারো গুছিয়ে নাও। যদি সুধীর বাবুর 2 ছেলে তাদের বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে থাকে তাহলে নিশ্চয়ই ওনার ব্যাংকের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা এসে থাকবে, খুব বড় রকমের ফিগার। একটা কাজ করো, এই দুজনের পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট সব চেক করো, দেখো কোনো বড় অ্যামাউন্ট এসেছিল কিনা। স্যার স্যার কিছু পেয়েছি স্যার। আরকে ভিপস ইন্ডাস্ট্রি থেকে কোটি টাকা ট্রান্সফার হয়েছে স্যার। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1 মিনিট দেখছি। এগুলো রিতেশ আর নীলের অ্যাকাউন্টই হবে? না স্যার, প্রাইভেট অ্যাকাউন্ট, রেচেলের নামে। কোন টাকা? আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি কিচ্ছু জানি না। কোন টাকা? সেই টাকাটা যেটা আরকে ভিপস এর অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবার কিছু মনে পড়েছে? ওটা ওটা তো আমার স্যালারি, আমি ওখানে কাজ করতাম। স্যালারি? 11 কোটি স্যালারি? হ্যাঁ, তাও আবার 2 সপ্তাহের। ওই হিসাবে তো তোমার মান্থলি স্যালারি 22 কোটি টাকা হবে। কি কাজ কি করো তুমি? ব্ল্যাকমেলিং এর কাজ। তুমি আর রিতেশ দুজন মিলে সুধীর বাবুকে ব্ল্যাকমেল করছিলে। দেখো রিচেল, আমরা খুব ভালো করেই জানি যে তুমি আরকে কোম্পানিতে একদিনের জন্যও কাজ করনি। এবার পরিষ্কার করে সত্যিটা বলবে নাকি? রিতেশ কিন্তু আর নেই, তাই যত শাস্তি সব তোমাকেই কিন্তু পেতে হবে। ব্ল্যাকমেলিং আর এক্সটর্শনের শাস্তি জানো তুমি? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে সুধীর বাবু কি তোমাকে 11 কোটি টাকা এমনিই দান করে দিলেন? সুধীর আঙ্কেল তো ওই টাকা ট্রান্সফারই করেননি। তাহলে কে করেছিল? আমার বয়ফ্রেন্ড রিতেশ। ও আমাকে বলেছিল যে ওর কোম্পানির টাকা ও কিছুদিনের জন্য অন্য কোথাও রাখতে চায়। অন্য কোথাও? কেন? জানি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। তুমি রিতেশকে জিজ্ঞাসা করনি, আর যখন রিতেশ মারা গেল তখন পুলিশকেও বলনি। আমি ভেবেছিলাম যে রিতেশ তো আর বেঁচে নেই, তাই তাই টাকাগুলো আমি রেখে দিই। কেউ কি করে জানতে পারবে? কিন্তু সুধীর বাবুর ফ্যামিলিকে মারতে পারে কারা? পরি তো ভিডিও বানাচ্ছিল, আর জাহ্নবী অসুস্থ ছিল, আর জগন্নাথ নিজের ফ্যামিলির সঙ্গে ফিল্ম দেখছিল। কিন্তু অদিতির ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে হতে পারে যে সুধীর বাবুকে এনভেলপ পাঠায়, ওই প্যাকেটটা পাঠায়? সে কে? ওর নামটা সুধীর বাবু উইলে লিখতে চেয়েছিলেন,
কিন্তু লেখেননি সে কে। প্রেমের দ্বিতীয় কেকটা কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, এখানে দুটো কেক। সেটাই তো, যখন বার্থডে ছিল সুধীর বাবু তার নিজের ফ্যামিলির সঙ্গে, ছোট কেকটা কেন কাটতে যাবে যেখানে এত বড় কেকটা রয়েছে এর সামনে? স্যার, যাতে ও রাতে পার্টিতে বড় কেক খেতে পারে। আরে ভাই, সুধীর বাবু কি 18 বছরের বাচ্চা ছিল নাকি যে নিজের বার্থডেতে দুটো কেকের অর্ডার দেবে? স্যার, হতে পারে এই কেকটা ওনাকে কেউ গিফট করেছে, এই কিন্তু বাদামওয়ালা কেক। সেটা তো বক্সে নিয়ে আসবে, আর তার উপরে কেক শপের নামটাও লেখা থাকবে। না স্যার, ওখানে তো আমরা কোনো বক্স পাইনি। ছিল না? হতে পারে কেউ এই কেকটা বাড়িতে বানিয়েছে। সেই জন্যই আমরা ওখানে বক্স পাইনি। কিন্তু এই আমন্ড দেওয়া কেক পাঠালোটাকে? স্যার, হ্যাঁ, স্যার আমি জাহ্নবীর সোশ্যাল প্রোফাইল চেক করছিলাম। স্যার, এখানে ওর অনেক অনেক ছবি আছে যেখানে ও কেক আর পেস্ট্রি বেক করছিল। বেকিং ও খুব পছন্দ করে। হ্যাঁ, আমি বেকিং পছন্দ করি, তাতে কি? তো কিছু না, তুমি বাদামওয়ালা কেক বানিয়েছিলে না সুধীর বাবুর জন্য? আমি যখন জানি যে ওনার বাদামে অ্যালার্জি, তাহলে আমি ওনার জন্য বাদাম কেক কেন বানাবো? কারণ তুমি চাইছিলে যে উনি কেকটা না খান, যদি খেতে অজ্ঞান হয়ে যেত না। আর তুমি চাইতে যখন তুমি ওকে মারবে তখন যেন ওর জ্ঞান থাকে, কষ্ট পায় তোমার সামনে, প্রাণ ভিক্ষা করে, তাই না? আরে আমি সুধীর আঙ্কেলকে কেন মারবো? তুমি কেকের মধ্যে সেনেটিভ মেশাওনি রিতেশ, নীল আর মায়াকে মারার জন্য? আপনারা এইসব কি বলছেন বলুন তো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি বলেছিলে না যে ওই দিন তুমি অসুস্থ ছিলে আর বাড়িতেই ছিলে? কোথাও তুমি যাওনি। তুমি পার্টিতে কিভাবে গিয়েছিলে কিনা পার্টিতে? আমি সত্যি 2-3টে পর্যন্ত ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে আমি একটু বেটার ফিল করছি, আর তাই আমি পার্টিতে চলে যাই। এতে আমার কি অন্যায়? তুমি যদি রাত 2টো থেকে 3টে অবধি সত্যিই ঘুমিয়েছিলে, তাহলে 2:30-এর সময় যখন সুধীর বাবু মারা যান তখন তোমার মোবাইল ওনার ঘরের সামনে গেল কি করে? দেখো জাহ্নবী, মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা তোমার মোবাইলের রেকর্ড চেক করে দেখেছি। যে সময় সুধীর বাবু মারা যান সেই সময় তোমার ফোনের লোকেশন ওনার বাড়ির কাছেই ছিল। এবার সত্যি বলবে নাকি আরো টাইম ওয়েস্ট করতে চাও? আমি আর নীল একে অপরকে ভালোবাসতাম। আমরা ভেবেছিলাম যে নীলের বাবার বার্থডে আমাদের কাছে একটা ভালো সুযোগ ছিল ওনাকে আমাদের ব্যাপারটা বলার, আর সেই জন্যই আমি ওখানে যাই। ওখানে গিয়ে নীলকে অনেকবার কল করি, প্রায় 1 ঘন্টা ওখানে ছিলাম আমি, কিন্তু নীলের কোনো কল আসেনি। আমি ভেবেছিলাম নীল হয়তো সময় পাচ্ছে না আমাকে কল করার। মিথ্যে কথা। তোমার মনে হয়েছিল নীল তোমাকে ঠকাচ্ছে, সেই কারণে তুমি ওকে আর ওর পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছো। এই আপনারা কি বলছেন বলুন তো? আমি বেকিং করতে ভালোবাসি, তার মানে তো এটা নয় যে খুনটা আমি করেছি। ইন্টারনেটে রেসিপি দেখে তো যে কেউ কেক বানিয়ে ফেলতে পারে। কেক বানানো কি এমন কঠিন কাজ? আর রিতেশের গার্লফ্রেন্ড রেচেল, ও তো বেকিং করে। আপনারা ওকে কি কেন কিছু জিজ্ঞেস করছেন না? সবাইকে জিজ্ঞেস করবো আমরা। ডাকো সবাইকে। ভীষণ ইন্টারেস্টিং কেস এটা। এরকম খুব কম হয় যে এতজনের কাছে একটা লোকের প্রাণ নেওয়ার জন্য সুযোগও আছে আর মোটিভও আছে। আপনারা আবার? আরে স্যার, আমি কেন মারবো ওনাকে? আপনি নীলকে বিয়ে করতে চেয়েছিলেন, ওর ফ্যামিলির লোকেরা রাজি হয়নি। এ তো খুব বড় একটা কারণ খুন করার। আর সুধীর বাবুর ফ্যামিলির জন্য আত্মমর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এর সবচেয়ে বড় এক্সাম্পল অদিতি দেবী। আর সুধীর বাবু এই নিজের সম্পত্তি আর স্ট্যাটাসের জন্য আপনার জীবন নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনার থেকে বেশি ঘৃণা আর কে করতে পারে? আমার কাছে পয়সার কোনো মূল্য নেই, আর না কোনো বিষয়ে রিগ্রেট। আফসোস তো তোমার হওয়ার কথা রাচেল। এখানে তো 5,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, আর তুমি তো বসে বসে 11 কোটি টাকা পেয়েছো। আর আপনি? আপনার হাতে তো সুধীর বাবু তার লাইফের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছিল। আপনি সবই জানতেন ওনার ব্যাপারে। এটাও জানতেন যে উনি ওনার গানটা কোথায় রাখেন। দেখুন, আপনাদের যা ইচ্ছে বলতে পারেন। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি সেদিন ঘরে ভিডিও ব্লগ বানাচ্ছিলাম, চাইলে আমার ফোনও চেক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই দেখি, জানা তো যাবে কিভাবে ভিডিও ব্লগ বানানো যায়।
এখন আপনি বিশ্বাস করেছেন তো যে সেদিন আমি নিজের ঘরে DIY ভিডিও বানাচ্ছিলাম? DIY তার মানে? ডু ইট ইয়োরসেলফ। স্যার, আমি প্রত্যেকদিন নিজের ইন্টারনেট চ্যানেলে মানুষদের দৈনন্দিন কাজের ইজি পদ্ধতি দেখাই। ডু ইট ইয়োরসেলফ। স্যার, হ্যাঁ, নিউজ পেপারটা দেখুন, ডেটটা ওই একই। হ্যাঁ, সেটাই তো আছে। মানে ভিডিও ওই দিনই শুট করা হয়েছিল? স্যার, হ্যাঁ পুরবি, স্যার আমি মেমোরি কার্ডের ডেট আর টাইম চেক করেছি। এই ভিডিওটা ওই দিনই তৈরি করেছিল, 2টো থেকে 4টের মধ্যে। আচ্ছা আর স্যার, পরীর মোবাইল লোকেশন ক্রস চেক করেছিলাম আমরা, তাতে দেখলাম ও সেদিন বাড়িতেই ছিল। পুরবি একটা কাজ করো, এই 4 জন লেডিসকে আলাদা ঘরে বসাও। স্যার, হুম, চলো। স্যার, কি ভাবছেন আপনি? সমস্ত প্রমাণ তোর পক্ষেই দেখছি। এই কেসটা তো আমি অন্ধকারে ডুবে যেতে দেখছি। ঠিক একটা কথা তো পরিষ্কার, যখন অন্ধকার হয় তখন কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার মনে হয় এই পুরো কেসটাই ছায়ারই খেলা। সানডাইল জানো তো? সানডাইল এই জিনিসটা আসলে সূর্যের আলো কোন দিকে যায় সেই অনুযায়ী টাইমটা দেখায়। হ্যাঁ, সানডাইল এমন একটা জিনিস যেটা থেকে আমরা আকাশের সূর্যের পজিশনটা বুঝতে পারি, যেটা থেকে আমরা সময়টা আন্দাজ করতে পারি। এবার দেখো, আমাদের পৃথিবী ঘুরতে থাকে আর সেই জন্য সূর্যের অ্যাঙ্গেলটাও বদলে যায়, যেটার কারণে সানডাইলে ছায়ার পজিশনটা বদলাতে থাকে। এটা তো মাথায় ঢুকে গেছে স্যার, কিন্তু এটার এই কেসটার সাথে কি সম্পর্ক বলুন এর তো? সঙ্গে সম্পর্ক আছে ফেডরিক। পরি, এই পুরো প্রমাণগুলোই আমরা পরীর কাছ থেকে কালেক্ট করেছি। পরি সে এমন একজন কেউ পুরো এভিডেন্স গুলো ম্যানিপুলেট করতে পারে, মেমোরি কার্ডের ডেটটাও চেঞ্জ করতে পারে, পুরো এভিডেন্সেস কন্ট্রোল করতে পারে, কিন্তু সূর্যকে কন্ট্রোল পরি করতে পারে না। ভুলে যেও না যে সূর্য কোনো সময়ই ভুল সময় সে দেয় না। তার মানে পরী ভিডিওতে ডেট আর টাইম দুটোই চেঞ্জ করে দিয়েছে? হয়তো চেঞ্জ করেছে বা করেনি, কিন্তু এখন আমরা এই ছায়াকে প্রশ্ন করব যে পরি সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কারেক্ট। এই সেটিংটা একদম সেরকমই হয়েছে যেমন পরীর ভিডিওতে ছিল। আর রোদও সেই রকম আছে সেদিন যেরকম ছিল। শুধু পরীর জায়গায় পুরবি দাঁড়িয়ে আছে। স্যার, আমরা এখানে কি করব? আগামী 6 ঘন্টা পর্যন্ত পুরবীকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে ভিডিওতে পরী দাঁড়িয়েছিল। আমরা এটাই দেখতে চাই যে যদি পরী সত্যি কথা বলে তাহলে 2টো থেকে 4টের মধ্যে পুরবীর মুখে ঠিক সেই জায়গা থেকে রোদ্দুর পড়বে যেমন পরীর মুখে ছিল। আর স্যার, যদি আমার ছায়া পরীর ছায়ার সাথে ম্যাচ না করে তো? তো দেখতে হবে। ক্যামেরা অন করো। চলো, গুড। ওকে পুরবী, রিল্যাক্স। আচ্ছা, কি আছে এই ভিডিওতে? আরে দেখতে দাও ভাই। তো সকাল 11টা থেকে 1টার মধ্যে তুমি ওই ভিডিওটা রেকর্ড করেছিলে। আর তুমি খুব চালাকির সাথে ভিডিও ডেট আর টাইম চেঞ্জ করে দিয়েছো। মেমোরি কার্ডের ডেট আর টাইম বদলে দিয়েছিলে, নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে দিয়েছিলে যাতে আমরা ওখানকার লোকেশন পাই। তুমি কি মনে করেছিলে এসব করার ফলে আমরা বোকা হয়ে যাব? হ্যাঁ, না তুমি আমাদেরকে বোকা বানাতে পারলে, না আকাশে ওঠা সূর্যকে। তোমার ভিডিওতে রোডের ডিরেকশন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওই ভিডিওটা 11টা থেকে 1টার মধ্যে শুট করা হয়েছে। চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু রিসার্চ ওয়ার্কটা একটু দরকার ছিল। পরি, তোমার ব্যাপারে আমরা সব কিছু জেনে গেছি। পড়ি, আমাদের হয়তো ম্যাক্সিমাম 4 সপ্তাহ সময় লাগবে তোমার ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করতে যে তুমি সুধীর বাবুর মেয়ে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না।
আমি ওনাকে মারতে চাইতাম না, একদমই মারতে চাইতাম না ওনাকে। আমি তো শুধু এইটুকু চাইতাম যে উনি আমাকে স্বীকার করুক। ছোট থেকে এখনো অবধি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তার জন্য একটা ফ্যামিলি চাইতাম আমি। তুমি সুধীর বাবুর ব্যাপারে জানতে পারলে কিভাবে? ওই আমার ছোটবেলার জামা কাপড়ের জন্য। ওই জামা কাপড়ে হসপিটালের কার্ড ছিল, উনি ওটা বের করতে ভুলে গেছিলেন। ওই কার্ডে বাবার নাম্বারও ছিল। তারপর আমি বাবাকে অনেক খুঁজলাম, তখন শেষ পর্যন্ত ওনার কোম্পানির কথা জানতে পারলাম। কিন্তু তুমি ওনার কোম্পানি কেন জয়েন করলে? তুমি চাইলে সুধীরবাবুকে অন্য জায়গাতেও কথাটা বলতে পারতে যে তুমি ওনার মেয়ে। কিন্তু আগে আমি ওনার সাথে দেখা করতে চাইতাম, চিনতে চাইতাম ওনাকে। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে উনি খারাপ মানুষ নন, মনের দিক থেকে খুবই বড়। তখন আমি ভাবলাম যে হয়তো ওই সময় ওনার অবস্থা খুব খারাপ ছিল, তাই অনাথ আশ্রমে দিয়েছিল আমাকে। কিন্তু এখন তো ওনার খুব ভালো অবস্থা, এখন তো উনি আমায় আপন করতে পারতেন। তাহলে ওনার সঙ্গে দেখা হতে না হতেই প্রপার্টিতে ভাগ কেন চাইলে? কারণ আমি জানতে চাইতাম যে ওনার কাছে ইম্পর্টেন্ট কি, টাকা না আমি। তার জন্যই সুধীর বাবু ওনার উইল চেঞ্জ করতে চাইছিলেন। হ্যাঁ, আর এটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু সুধীর বাবু তার সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন, যেটা তুমি সহ্য করতে পারোনি। স্যার, ও সব ওনার ওয়াইফ আর ওনার মেয়ের জন্য হয়েছিল। ওরা এটা সহ্যই করতে পারছিল না যে বাবা আমার নাম উইলে অ্যাড করছিল। অর্থাৎ আরও একবার সুধীরবাবু আপনাকে মেনে নিতে অস্বীকার করলেন। হ্যাঁ, আর এইবারও ঠিক ফ্যামিলির জন্যই। উনি একদম বদলাননি, উনি একদম ঠিক আগের মতোই ছিলেন। সেলফিশ, সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন। সহজভাবে নিজের ভাগটা পাননি বলে ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলেন। না, আমি যখন ওনাকে প্রথম এনভেলপ পাঠিয়েছিলাম তখন আমার এরকম উদ্দেশ্য ছিল না। আর না আমি এতটাই বোকা যে এনভেলপ নিজের মুখ দিয়ে সিল করব। আমি তো এটাই ভাবতাম যে অ্যাটলিস্ট উনি আমাকে নিজের ফ্যামিলিতে ইনক্লুড করুক, আমার নিজেরও একটা ফ্যামিলি হোক। আর তার জন্যই আমি বাবার জন্মদিনের দিন নেশাযুক্ত ওষুধ দিয়ে বাদামের কেক নিয়ে ওনার বাড়িতে গেছিলাম। Happy birthday to you. আমার অ্যালার্জি আছে। বাবা, তুমি সুধীরবাবুর পুরো ফ্যামিলিকে মারতে চেয়েছিলে না? তোমার লক্ষ্য পূরণ হয়েছে। এবার তোমার সঙ্গে ওনার ফ্যামিলির লাস্ট মেম্বারও শেষ হয়ে যাবে। জেল যাওয়ার আগে আমরা তোমার সঙ্গে কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে চাই। ইনি অদিতি দেবী, তোমার মা। মা, আপনাকে মিথ্যে বলা হয়েছিল যে আপনার সন্তান মৃত জন্ম নিয়েছিল। মা, ওর এই সুধীর বাবু আর তার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আমরা দুঃখিত, আপনারা দুজন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।